সো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু অপেক্ষার আপাতত অবসান, কারণ যেই প্লেয়ারের জন্য সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আসছে কে, কোন প্লেয়ার আপাতত হাভিয়ের সিভেরো টোরোকে রিপ্লেস করতে চলেছে, এবং শুধুমাত্র সেই প্লেয়ারটা কে আসছে তার চেয়েও বড় কথা সেই প্লেয়ারটা ভালো প্রোফাইলের কিনা, কোথাও ইস্টবেঙ্গলে যে ডিমান্ড রয়েছে, কোথাও যে পার্টিকুলার কাজের জন্য তাকে কার্লোস কোয়াদ্রাত নিয়ে আসছেন সেটা কতটা সে ফুলফিল করতে পারে। তো আপাতত ইস্টবেঙ্গল কিন্তু প্রথমে হাভিয়ের সিভেরো টোরোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেয় যে জামশেদপুরে তাকে লোনে পাঠিয়ে দেওয়া হয়েছে সিজন শেষ অবধি, এবং অবশ্যই তারপরে তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ টোরোর সাথে একইভাবে বোরহার মতোই কিন্তু সম্পর্ক শেষ, এবং জামশেদপুরের তরফ থেকেও তাকে ওয়েলকাম করে নেওয়া হয়। এবং তারপরে কিন্তু আপডেট আসে যে ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার কিন্তু সিগনেচার হয়ে গেছে। প্রাক্তন কোস্টারিকার জাতীয় দলের প্লেয়ার ফেলিসিও ব্রাউন ফোর্বস, এই প্লেয়ার 32 বছর বয়সী, লাস্ট কিন্তু দুটো সিজন ছিল চাইনিজ সুপার লিগের দুটো ক্লাবে, এবং সেখানে 51 ম্যাচে 19 গোল করার পর আপাতত সেই প্লেয়ার ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। একইভাবে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু সন্ধেবেলায় এসে গেছে, এবং এই প্লেয়ারটাকে নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। অবশ্যই খুব লেন্দি করে লাভ নেই, খুব বড় বানিয়ে লাভ নেই, ছোটো ছোটো করে পার্ট ওয়াইজ কিন্তু তাকে পুরোটা জানার চেষ্টা করব। তো চেষ্টা করো যে ভিডিওটা স্কিপ না করে দেখার, কারণ হতে পারে যে একটা স্কিপ তোমাকে একটা ইনফরমেশান থেকে দূরে করে দিল। প্রথমে যেটা বলার যে এই প্লেয়ারটা 32 বছর বয়স, কোস্টারিকা জাতীয় দলের হয়ে 4টে ম্যাচ খেলেছে, 2014-তে তার ডেবিউ হয়, তারপরে বহু বছর তাকে কোস্টারিকা জাতীয় দলে ডাকা হয়নি, তারপর আবারও 20-21-এ ম্যাচ খেলে, এবং সেটাই তার লাস্ট সেখানে কিন্তু ম্যাচ খেলা। এরপরে যদি বলি যে এই প্লেয়ারটার জন্ম কিন্তু জার্মানিতে, মা জার্মান এবং বাবা কিন্তু কোস্টারিকান। জার্মানির আন্ডার-19 আন্ডার-20 টিমে 2010 এবং 11-তে খেলে, এবং ওর একটা টার্গেট ছিল যে তারপরে যা বয়সভিত্তিক দল রয়েছে সেখানে জার্মানিতেও রিপ্রেজেন্ট করবে, কিন্তু 2011-র পরে ওর কাছে আর কোনো কল আসে না, এবং তারপরেই ওর কাছে চান্স খুলে যায় যে ও কোস্টারিকা জাতীয় দলকেও রিপ্রেজেন্ট করতে পারবে, যেহেতু বাই বার্থ ও কোস্টারিকান ছিল। এবং তারপরেই 2013 থেকে একটা প্রসেসিং স্টার্ট হয়, এবং 2014-তে ফাইনালি ও কিন্তু কোস্টারিকা জাতীয় দলে কল পায়, এবং সেখানে প্রথম ম্যাচ খেলে। আর কোস্টারিকা জাতীয় দল বললে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মধ্যে যে প্লেয়ারটার কথা উঠে আসে, সদ্য বিশ্বকাপ থেকেই কিন্তু 2018-তে সেই প্লেয়ার ইস্টবেঙ্গলে এসেছিল, জনি অ্যাকোস্টা। সেই দেশেরই প্লেয়ার, সেই টিমে খেলা প্লেয়ারই কিন্তু আবারও ইস্টবেঙ্গলের টিমে। এর পরের ব্যাপারটা অবশ্যই বলতে হয় যে তার ক্লাব কেরিয়ার নিয়ে শুরুটা কিন্তু হয় জার্মানিতে, এবং হার্থা বিএসসিতে একটা ভালো তার আন্ডার-17-19 কেরিয়ার কাটে। তারপর প্রচুর ক্লাব কিন্তু চেঞ্জ করেছে, মানে 32 বছর বয়সে তার 14-15টার মতো ক্লাব চেঞ্জ করা হয়ে গেছে। সেইভাবে যে একটা ক্লাবে খুব বেশি দিন থাকে তা না, তবে মোটামুটি যে ক্লাবে যায় সেখানে একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়ে আসে। এরকম না যে ক্লাবে থেকে হাইয়েস্ট গোল স্কোরার হয়েছে বা গোল্ডেন বুট জিতেছে, বাট যেখানে যেখানে ও খেলেছে সেখানে কিন্তু একটা রিমার্কেবল পারফরমেন্সও দিয়েছে। ম্যাক্সিমাম সময়ে কিছু কিছু ক্লাবে আছে যে ও ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে থেকেছে, এবং যে ক্লাবগুলোতেও ম্যাক্সিমাম খেলেছে সেইগুলো কিন্তু সব টপ ডিভিশনের ক্লাব, মানে সেটা রাশিয়ার ক্ষেত্রে টপ টিয়ার হোক, বা পোল্যান্ডের ক্ষেত্রে হোক, বা রিসেন্ট টাইমে চায়নাতে হোক, ম্যাক্সিমাম সময়ে কিন্তু টপ টিয়ারে ও ফুটবলটা খেলেছে। অবশ্যই ফিজিক কোয়ালিটি সিরিয়াসলি ভালো, টাচ খুব ভালো, এবং আরও একটা জিনিস যেটা দেখে খুব ভালো লেগেছে যে ম্যাক্সিমাম যে আউটফিল্ডের পজিশনগুলো রয়েছে, আমি যদি একটা প্লেয়ারকে গোলকিপিং থেকে এখানে বাদ দিই, তাহলে শুধুমাত্র লেফট ব্যাক ছাড়া প্রায় সমস্ত পজিশনে খেলেছে। এবং এখানে বোধহয় একজন প্লেয়ারের, আমি কম্পেয়ার করছি না, একজন লেজেন্ডারি প্লেয়ারের নাম মনে পড়বে, নেদারল্যান্ডের লেজেন্ডারি প্লেয়ার, ব্যালন ডিওর জেতা রুড গুলিট। এই রুড গুলিটও কিন্তু ছিলেন এরকমই একজন প্লেয়ার যে কোচ তাকে যেখানে মনে করতেন সেখানে তাকে খেলিয়ে দিতেন। কেরিয়ারে কিন্তু ফুল ব্যাক আর গোলকিপার বাদে রুড গুলিট কেরিয়ারের মানে প্রত্যেকটা পজিশনে লাইফে খেলেছে। তো এই ধরনের প্লেয়াররা যে কোনো কোচের কাছে কিন্তু অ্যাসেট হয়ে উঠতে পারে, যে যখন যেখানে সমস্যা রয়েছে তখন সেখানে যদি সেই প্লেয়ারের পোটেন্সিয়ালটাকে বার করা যায় সেটা কোচের জন্য ভালো হবে। তবে অবশ্যই লাস্ট কয়েকটা সিজন ধরে বা বহু সিজন ধরে কিন্তু আজ আ নাম্বার 9 বা সেন্টার ফরওয়ার্ডে ও কিন্তু খেলছে, এবং লাস্ট দুটো সিজন কেটেছে চাইনিজ সুপার লিগে, যেটা চাইনিজের ডিভিশন 1, এবং সেখানে 51 ম্যাচে 19 গোল। এটা কিন্তু একটা ভালো স্ট্যাট, মানে চায়নার লিগটা যথেষ্ট পরিমাণে রাফ অ্যান্ড টাফ হয়, ওখানে খুব বেশি গোল করা যেমন খুব একটা ইজি হয় না, এবং একজন প্লেয়ার যখন ভালো পরিমাণে একটা গোল করে তখন অনেকে এক্সপেক্ট করে যে তার মধ্যে একটা কোয়ালিটি রয়েছে। এরপর যদি আসি যে ইস্টবেঙ্গল সমর্থকদের এখানে কি কি আশা রয়েছে এই প্লেয়ারটাকে নিয়ে, নাম্বার 1 যেটা দিয়ে শুরু করলাম যে গোল করতে হবে, সোজা কথায় যে চান্স ক্রিয়েট হচ্ছিল, গোল কনভার্ট হচ্ছিল না, বা তোর থেকে যে এক্সপেকটেশনগুলো ছিল সেইগুলো ফুলফিল হচ্ছিল না, সেটা কিন্তু কোথাও এই ফোর্বসের উপর একটা বিরাট বড় চাপ থাকবে যে তাকে গোল করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে কতটা ভালো সে লিঙ্ক আপ করতে পারছে
দুটো উইংয়ে মহেশ নন্দা অসাধারণ ফর্মে রয়েছে। নাম্বার 10-এ কখনো হয়তো ক্লেটন সিলভা থাকবে, কারণ ক্লেটন সিলভাকে আমরা সুপার কাপে দেখেছি ম্যাক্সিমাম সময় তাকে নাম্বার 10-এ কোয়াদ্রাত ইউজ করছেন। ভিক্টর ভাস্কুয়েজ এসে যাচ্ছে, তার যে স্টাইল অফ প্লেয়িং রয়েছে, তার যে স্মুথ ড্রিবলিংগুলো রয়েছে এবং বল পাসিং কোয়ালিটি রয়েছে, সেইটাকে কোথাও কিন্তু এই স্ট্রাইকারকে কাজে লাগাতে হবে, অর্থাৎ বল গেলে তাকে 50-50 চান্সকেও কনভার্ট করতে হবে। তো মোটামুটি একটা ভালো রকম চাপ নিয়ে কিন্তু এই প্লেয়ারটা আসছে। এবং যদি এখানে কোচের ভূমিকাটা বলি, তাহলে এই যে প্লেয়ার সিলেকশন, এটা কিন্তু পুরোপুরি হয়েছে সোললি কোচের একদমই রেসপন্সিবিলিটি, কারণ তিনি প্লেয়ারকে চয়েস করেছেন, তিনি পার্সোনালি গিয়ে কথা বলেছেন এবং ফাইনালি কনভিন্স করে সেই প্লেয়ারকে ইন্ডিয়াতে বা ইস্ট বেঙ্গলে তিনি নিয়ে আসছেন। এটা যে কোনো একটা ক্লাবের কাছে একটা বিরাট বড় ব্যাপার যে কোচ যখন নিজে থেকে দায়িত্ব নেয় কোনো প্লেয়ারকে নিয়ে আসার ক্ষেত্রে। এটাকে আমরা হিজাজি মেহেরের ক্ষেত্রে দেখেছিলাম, এরপরে এই ব্রাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম। তো অবশ্যই কোথাও কার্লোস কোয়াদ্রাত ভেবেছেন যে আমার সিস্টেমে যে প্লেয়ারকে দরকার লাগবে সেই প্লেয়ারকে তিনি নিয়ে এসেছেন, এবার বাকিটা তাকে আসতে দাও, মাঠে নামতে দাও, পারফরমেন্স করতে দাও। আর যদি আসার কথা বলো তাহলে অবশ্যই তার কিন্তু ভিসা টিসা এই মুহূর্তে রেডি, অলরেডি কিন্তু সব কিছু কমপ্লিট। সম্ভবত 2-1 দিনের মধ্যে তার এসে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে চূড়ান্ত। তবে হ্যাঁ, ডার্বিতে পাওয়া যাবে কি না এখনও অবধি শিওর না, কারণ পরশু দিনকে কিন্তু ডার্বি রয়েছে। তো অবশ্যই আমি এতটুকু বলতে পারি যে এই লিমিটেড টাইমের জন্য জাস্ট হাতে 12টা ম্যাচ রয়েছে, ইভেন যদি ডার্বিটাকে বাদও দেওয়া হয় তাহলে 11টা ম্যাচ রয়েছে। তো সেই 11টা ম্যাচের নিরিখে কিন্তু এই দুটো প্লেয়ারই যথেষ্ট ভালো সিগনেচার হলো। এবং এই প্লেয়ারটা, এই ফেলিসিও ব্রাউন ফোর্বস, এই প্লেয়ার কিন্তু লাস্ট 3-4 বছর চোট আঘাত থেকে পুরোপুরি দূরে রয়েছে এবং গোটা কেরিয়ার খুঁজলে দেখা যাবে যে খুব মিনিমাম চোট পেয়েছে, মানে যেটাকে মানে ধর্তব্যের মধ্যে না রাখাই ভালো। খুব সামান্য চোট যেটা ফুটবলাররা খেলতে গেলে পায়, সেটাও কিন্তু লাস্ট 3 বছর সে কোনোভাবে চোটের ধাক্কাতে নেই। তো ফ্রেশ লেগস এবং কোনোভাবে তার ইনজুরি ব্যাপারও নেই, কিচ্ছু নেই, পুরো ফ্রেশ প্লেয়ার রয়েছে। দেখা যাক এবার বাকিরা তাকে মাঠে নেবে পারফরমেন্স করে মন জয় করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের। তো অবশ্যই এই সিগনেচারটা তোমাদের কেমন লাগলো নিশ্চিতভাবে কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।